আজকে যেটা সলভ করব সেটা হচ্ছে এরকম যদি হয়, ধরো এখানে মেনশন করা হলো যে mn যেটা 0.3 মোলার, mn হচ্ছে 0.3 মোলার সলিউশন। আরেকদিকে হচ্ছে তোমার pq, অ্যানাদার সাইড হচ্ছে pq যেটা হচ্ছে 0.01 মোলার। তাহলে mn হচ্ছে 0.3 মোলার, pq হচ্ছে 0.01 মোলার। mn 0.3 মোলার, pq সেখানে হচ্ছে 0.01 মোলার। ওকে, এখন তোমার সাপোজ হচ্ছে you are given Kc of mq, Kc of mq সাপোজ মেনশন করা আছে হচ্ছে 3.5 10 inverse 4 and Kc of Pn also এখানে মেনশন করা আছে যেটা হচ্ছে 2.5 into 10 inverse 2। তাহলে এরকম দুইটা কেস দেওয়া আছে, why not দিতেই পারে, যেহেতু দুইটা সল্ট মিক্স করার পর বা দুইটা সলিউশন মিক্স করার পরে নতুন করে দুইটা সল্ট হবে। তো আমরা প্রিভিয়াস ক্লাস পর্যন্ত দেখে এসছো যে কোনো একটা কেস দেওয়া থাকে and your work is যে তুমি তার কেআইপি বের করো, এই তো। তো why not you expect যে দুইটাই যদি দেয় দিতে হতে পারে, তাহলে এখানে সেটাই করছে যে এমকিউ হবে সে তার কেএসপি মেনশন করা, পিএন হবে সেটারও কেএসপি মেনশন করা, বোথ কেএসপি মেনশন। ওকে, তখন দুইটা কেএসপি যখন মেনশন করা, তোমরা প্রেডিক্ট করতে পারতেছো যে কোশ্চেনটা কি হবে, ঠিক না? তাহলে কোশ্চেনটা কি হবে, দিতে ডি টাইপ কোশ্চেনই তো, তাহলে কোশ্চেনটা হবে এরকম যে সলিউশন দুইটাকে মিক্স করলে কোনো প্রিসিপিটেট হবে কিনা। ওকে, তো সেই কোশ্চেন প্রিসিপিটেট হবে কিনা। ওকে, ফাইন। তো এখন তোমার কি করতে হবে, তোমার এইটার কেএসপি দেওয়া আছে তার কেআইপি করতে হবে, এই কেএসপিরও কেআইপি করতে হবে। তাহলে ফার্স্টে কাটটা এমকিউ, এমকিউ ডিসোসিয়েট হবে। তাহলে এমকিউ যদি ডিসোসিয়েট হয় এম পজিটিভ কিউ নেগেটিভ, এম পজিটিভ কিউ নেগেটিভ। এখানে যখন ধরো এমকিউ এম পজিটিভ কিউ নেগেটিভ, তখন তুমি +1 -1 দিয়ে ব্যালেন্স করতে পারো, +2 -2 দিয়ে ব্যালেন্স করতে পারো। এখন যেহেতু এটা মেনশন করা নাই, তাহলে তুমি প্লাস আর মাইনাস ইউজ করো, অনলি প্লাস অনলি মাইনাস। আচ্ছা, এখন তোমার হোয়াট ইজ ইউর ডিউটি অন ইট, তোমার কাজ কি ছিল যে এম প্লাস বের করা, তুমি তোমার সিস্টেম থেকে বের হচ্ছ না, এন্ড তাই করার জন্য V1S1/V টোটাল লিখতেছো। এখন যায়া তুমি মানে নাও ইউ আর ফেসিং দ্য ট্রাবল, নাও ইউ আর ফেসিং দ্য প্রবলেম। এতক্ষণ পর্যন্ত কিন্তু তুমি প্রবলেম ফেস করো নাই। তো প্রবলেমটা ফেস বেটার হচ্ছে যে প্রথম থেকে প্রবলেমকে প্রবলেম না দেখে প্রবলেমটা মানে কোথায় অথবা প্রবলেমটা হচ্ছে কোন জায়গাতে ফেস করতে হয় সেটা দেখবা, যে কখন জায়গা মনে হচ্ছে যে তুমি আটকে যাচ্ছ, ঠিক না? এই পর্যন্ত তো যাবা তুমি, ঠিক না? তারপরে যেখানে আটকাবা সেখান থেকে কিভাবে বেরোবা তার পথ খুঁজবা। এখন দেখলা যে V1S1/V2 কার লিখছো এম পজিটিভের অর্থাৎ এটার, সেখানে ভি মেনশন করা নাই, ওখানে ভি মেনশন করা নাই, শুধু মোলারিটি মেনশন করা আছে, অর্থাৎ এস এর ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু নাই। তার মানে আজকের শুরুটাই কি দিয়ে হলো, যে এরকমও একটা প্রবলেম আমরা ফেস করতে পারি। ঠিক আছে, দিস টাইপ অফ প্রবলেম অলসো ক্যান বি ফেস, আমরা এই ধরনের প্রবলেমও কি করতে পারি, ফেস করতে পারি। তাহলে আমরা কি করব? ওকে, শোনো, এইখানে দুইটা কাজ করা যায়। একটা হলো যে তুমি অ্যাডভান্স করে ফেলা, অর্থাৎ তুমি আগে নোটিস করছো যে ভলিউম নাই, যদি তুমি আগে নোটিস করছো যে ভলিউম নাই, তো
ভলিউম নাই ভেবে তুমি একটা কাজ ডিরেক্ট করতে পারো। আরেকটা হচ্ছে যে ভলিউম আছে কি নাই সেটা কনসিডারেশনে না নিয়ে তুমি তোমার কাজটা করে এগিয়ে গেছো, কিন্তু পরে এখন বুঝতে পারতেছো আরে ভলিউম তো নেই। তার মানে এখানে আসলে কিভাবে বেরোয় আসবা, আর এখানে না এসেও পারা যেত, আমি দুইটাই দেখাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে তখন V1 কে ভি ধরবা, S1 এর ভ্যালু কত 0.3, আর ভি টোটাল কে 2V ধরবা। তার মানে তোমার বের হয়ে আসার পথ তৈরি করে দিলাম। তাহলে কি করতে হবে দ্যাট টাইম, V1 কে ভি আর ভি টোটাল কে 2V, অর্থাৎ V1 কে ভি ধরছো আর V2 যেটা টোটাল ভি এটা ভি প্লাস ভি। তার মানে এখানেও ভি নাই, ওখানেও ভি নাই, এইটাতেও ভলিউম নাই, ওটাতেও ভলিউম নাই, ওভারঅল কোনো ভলিউমই নাই। তাহলে একটা জিনিস মনে রাখবা যে এই জায়গাতে তাহলে যেটা চিন্তা করা হয়েছে যে দুইটা ভলিউম ইকুয়াল ভলিউম, যখন দুইটাতে ভলিউম মেনশন করা নাই তাহলে এটা ইউ কনসিডারেশন যে দুইটার ভলিউম ইকুয়াল। দুইটা ভলিউম ইকুয়াল, তাহলে দুইটা ভলিউম যদি ইকুয়াল হয় তাহলে ভি টোটাল কি হবে, ভি প্লাস ভি, তার মানে 2V। তাহলে 2V আর উপরে ভি, তাহলে ভি বাই 2V বা ভি আপন 2V কি হবে, তাহলে ভিভি কাটা যাবে না? তো ভিভি কাটা গেলে কি তোমার প্রবলেম আর রইলো? আরেকটা ব্যাপার বলি, আমরা কখনো ক্যাপিটাল এম লিখতেছি, কখনো মোল পার লিটার লিখতেছি একই। মোল পার লিটারটাই হচ্ছে ক্যাপিটাল এম এর ভার্সন। তাহলে 0.15 মোল পার লিটার হয়ে গেল না? তো তুমি কি আটকায় গেলা, মানে এটাতে কি কোনো সলিউশন ছিল না? অবশ্যই সলিউশন আছে, রাইট না? আচ্ছা, এবার আসো যে এটা যদি তোমার ধরো আগে থেকেই ডিসাইডেড যে এটা তো ভলিউম নাই, দুইটা সলিউশনেই ভলিউম নাই, তাহলে এটা কোথাও কোথাও দেখবা যে তারা এটা করবে, m পজিটিভ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু S1, অর্থাৎ ডিরেক্ট। তুমি জানোই যে ভলিউম দুই পাশে নাই, তুমি যে আগেই দেখে নিছো যে ভলিউমটা নেই, তাহলে সেই সময় কি করতে হবে, হাফ ইন্টু S1। এটা কি তাই হইছে না, হাফ ইন্টু S1? কিন্তু এই হাফ ইন্টু S1 এখানেও করছি, ওখানেও করতেছি। ওখানে কখন করলাম, আমি আগেই জানি, যার জন্য আমি আগে থেকেই রেডি। আর এটা কখন করলাম, যে যখন আমি আমার মতো করে এগিয়ে গেছি, বাট পরে যায় দেখলাম যে আরে এটা তো কি করে করব। তার মানে কি দুইটাই তোমার জন্য তৈরি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে, কিউ, সেম কিউ। তো এখন কিউ যেহেতু এই ফর্মে যদি থাকতে চাও তাহলে আমি আমি লিখবো V1 প্রাইম S1 প্রাইম বাই ভি টোটাল, মানে কালকের ক্লাসের মতো। এটা ভি ধরবো, এটা 2V ধরবো, আর এটার হচ্ছে 0 কত, কিউ আছে এই সলিউশনে 0.01। তাহলে এটা আমরা পেতে যাচ্ছি হচ্ছে 0.01/2, তার মানে 5 into 10 inverse 0.005। 3. হ্যাঁ, মানে যাই হোক তোমার হচ্ছে এটা আর কি 0.005। তাহলে হয়ে গেল না? তাহলে এম পজিটিভ আয়ন এন্ড কিউ নেগেটিভ আয়ন, এম পজিটিভ আয়ন আর কিউ নেগেটিভ আয়ন, বাস হয়ে গেল। এখন আমরা কেআইপি পার্টে যাব, আর কেআইপি ইকুয়াল টু হচ্ছে এম পজিটিভ কিউ নেগেটিভ। আর এম পজিটিভ কত, 0.01 কোনখান থেকে আসলো জানো? এই যে কিউ যেখানে ছিল, এম এর S1 কোত্থেকে আসবে, এম যে সলিউশনে ছিল, আর কিউ কোত্থেকে আসবে, কিউ যেখানে ছিল, বুঝতে নাই? কিউটা কিউ এর কনসেন্ট্রেশন থেকে আনতে হবে, এম কে এম এর কনসেন্ট্রেশন থেকে আনতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা 0.15 আর এদিকে হচ্ছে 0.005, তাহলে 7.5 ইন্টু 10 ইনভার্স মনে হয় 4 নাকি, না 5 না 4, কত 4ই হবে। হ্যাঁ, 7.5 10 ইনভার্স 4 হলো না, 7.5 10 ইনভার্স 4, 7.5 10 ইনভার্স 4 এর কেআইপি ভ্যালু, যার কেএসপি কত 3.5 10 ইনভার্স 4, আর কেআইপি হচ্ছে 7.5 10 ইনভার্স 4। তার মানে তো এটা গ্রেটার, কেআইপি গ্রেটার, কেআইপি গ্রেটার দেন কি কেএসপি, তাহলে প্রিসিপিটেট প্রডিউস।
প্রিসিপিটেট উইল ফর্ম। তাহলে এর থেকে ডিসিশন আসছে যে প্রিসিপিটেট ফর্ম করবে, এর কাছ থেকে ডিসিশন আসলো যে প্রিসিপিটেট ফর্ম করবে, কিন্তু পরেরটা করবে কি করবে না আমরা সেটাও তো চেক দিতে হবে, তাই না? পরেরটা করবে কি করবে না সেটাও আমাকে চেক দিতে হবে। ওকে, ওটাও আমাকে চেক করতে হবে। স্যার যদি পরেরটা না করে দেন কি কোনো মানে দেন কি তাহলে হবে? না, তবুও প্রিসিপিটেট, তবুও ডিসিশন হবে প্রিসিপিটেট, মানে ওভারঅল প্রিসিপিটেট হবে, কিন্তু কে প্রিসিপিটেট তখন স্পেসিফিক করে দিবা। আচ্ছা, পরেরটা কি প্রডিউস হয়েছে? পিএন। এমকিউ দিয়ে করলাম, এবার পিএন দিয়ে করব। তাহলে এখানে পি পজিটিভ আর এন নেগেটিভ। পি পজিটিভেরটা বের করব, একবারে করে ফেলি, হাফ ইন্টু এস ওয়ান। তাহলে হাফ ইন্টু এস ওয়ান মানে কি? পি কোথায়? এখানে। হাফ ইন্টু এস ওয়ান মানে কি? 0.01। তাহলে 0.005 মোল পার লিটার। আর এদিকে হচ্ছে এন, এন হচ্ছে এখানে, মানে হাফ ইন্টু এস ওয়ান, এস ওয়ান প্রাইম। তাহলে হাফ ইন্টু এস ওয়ান প্রাইম মানে 0.3, তার মানে হচ্ছে 0.15। তো ভাবতে পারবা এখন তোমাদের কাছে মনে হবে তাহলে এই অংশ করার এইটা দরকার ছিল না। না, তোমাকে তোমার কাজ করতেই হবে। কথা বুঝো নাই? এত মোল পার লিটার। তাহলে কেআইপি কত? পি পজিটিভ, এন নেগেটিভ। পি হচ্ছে 0.005 আর এটা 0.15, 7.5 10^4। একই আসছে, নাও আসতে পারতো হয়তো, মানে দুইটা একই ফর্মে আছে বলে এমনটা হয়েছে। এমএন এমএন ফর্মে আছে, পিকিউ পিকিউ ফর্মে আছে, এই কারণে এমনটা হয়েছে যে দুইটা একই চলে আসছে। তো এখানেও কেআইপি কি আসছে? একই কেআইপি, অর্থাৎ 7.5 10^4। এখানেও কেআইপি কি আসলো? 7.5 10^4। এটা নাও আসতে পারতো, ভাইবো না যে এটা বোধহয় দুইটার সময় একই আছে, এখানে এক আসছে, বাট এরকম নাও আসতে পারতো। তো যাই হোক, এত হওয়ার পরে এইবার যেটা, এইবার কেএসপিটা কি গ্রেটার, তাহলে এবার তো কেএপিটা ছোট হয়ে গেল, ঠিক না? কেআইপিটা কেএসপিতে স্মলার, তাহলে এবার হবে নো প্রিসিপিটেড, এবার হবে নো প্রিসিপিটেড। তো এর জন্য কোনো নাথিং টু নিউ, নাথিং নিউ, কোনো কিছুই নতুন করে করতে হয়নি, শুধু নতুন একটা কনসেপ্ট অ্যাড হয়েছে যে ভলিউমের ব্যাপারটা, ভলিউমের এই ব্যাপার ইস্যুটা আসছে একটু নতুন করে, আদারওয়াইজ সেম এজ। ওকে, তো হোপ ইউ আন্ডারস্টুড। হ্যাঁ, ভেরি ইফেক্টিভ একটা নতুন, মানে এটা দিয়ে আমাদের প্র্যাকটিসটা সেটা আরো স্ট্রং হলো। হ্যাঁ, another one আজকের জন্য এটা হচ্ছে যে তোমার আরেকটা স্টেমই আমরা বলতে গেলে সলভ করব, এন্ড এটা সলভ করলে আমরা মনে করব যে আমাদের মানে যেটাকে বলা হয় যে হাইয়েস্ট একটা ইয়ে চলে আসবে আমাদের, মানে তোমার হচ্ছে প্রিপারেশন যেটাকে বলে। হ্যাঁ, তো এখানে এমন যে 75 মিলিলিটার, 75 এর মিলিলিটারে 3.5 10^, হচ্ছে এগুলো বোর্ড কোশ্চেন। হ্যাঁ, এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন। 10^, 75 ml এর 3.5 10^2 মোলার এর এখানে আছে হচ্ছে যা A3 আর হলো B2। এই হচ্ছে গিয়া সলিউশন এ, 75 ml 3.5 10^2 মোলার এর কি A3B2। আচ্ছা, সেকেন্ড যেটা সে হচ্ছে যে সেকেন্ড যেটা 125 ml এর 125 ml এর হচ্ছে 3 × 10^2 মোলার এর এ হচ্ছে গিয়া XY2, XY2। তার মানে ইউ ক্যান গেস যে এটা সলভ করলে মনে করো তোমার হাইয়েস্ট এফোর্ট দেওয়া লাগবে, বা মানে তোমার হচ্ছে যে একটা কম্পোজিশন পেয়ে যাবা যে কমপ্লিকেটেড যে মানে কতটুকু কমপ্লেক্স হতে পারে তা কিন্তু এর ভিতর দিয়ে উঠে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন তোমার কেএসপি গিভেন হচ্ছে AY2 এর,
Kp of AY2 is, এটা মেনশন করা ছিল হচ্ছে তোমার 9.148 10 ইনভার্স হচ্ছে 7, বাস এই হচ্ছে দ্য কোশ্চেন হুইচ ইজ গিভেন, এই হচ্ছে দ্য কোশ্চেন হুইচ ইজ গিভেন। আচ্ছা, এখন আমরা এটা সিটাও একটু সলভ করব, আমরা এটা সি সহ সলভ করব, হ্যাঁ, মানে ইনক্লুডিং সি, এটা সি এন্ড ডি বোথ আমরা সলভ করব, সি এন্ড ডি বোথ সলভ করব, ওকে, বোথ আমরা সলভ করব, এটা সিও সলভ করব ডিও সলভ করব। এটা সি এর কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট the molar concentration of B3 minus in the mixed solution of of 1 and 2, ওকে। তাহলে তোমরা এই জায়গায় সি করলাম কেন, একটা ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, সামথিং ক্লিয়ার করার জন্য। আর তা হলো এরকম যে তোমরা এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ডি ফলো করছো, মানে সি ফলো করা হয়নি না, তো এটা এই জন্যই দেখানো যে ওই ডি এর সাথে আসলে কি ধরনের সি দেয়, মানে ডি ঠিক আছে বাট তার সাথে সিটা কেমন হয়, এটা একটা ব্যাপার থাকে না, এই জন্য এটা দেখানো। তো তোমাকে বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য মোলার কনসেন্ট্রেশন অফ D3 মাইনাস আয়ন, অর্থাৎ ডিটা সি মাইনাস আয়ন যদি হয় তবে সেটার তোমার মোলার কনসেন্ট্রেশন ডিটারমিন করতে বলা হয়। তো একটু বুঝো যে তোমার মিক্স সলিউশনে মোলার কনসেন্ট্রেশন বের করতে বলা হয়েছে, মিক্স সলিউশনে একটা আয়নের মোলার কনসেন্ট্রেশন বের করতে বলা হইতেছে, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখছো যে নট অ্যাট অল নিউ, এটা নতুন কোনো কিছু করা আমার করতে হচ্ছে না, ইউনো এই কাজটা আমি অলরেডি বারবার করে আসতেছি, এই কাজটা কিন্তু রিপিটেডলি করে আসতেছিলাম না আমরা, বলতো এর আগে প্রত্যেকটা সময় এই কাজটাই করে আসতেছিলাম কিনা বলতো? অর্থাৎ কেআইপি বের করার আগে এই কাজটাই তো করতেছিলাম, স্যার যেটা V1S1/VD, ঠিক না? অর্থাৎ আমরা কেআইপি ডিটারমিন করার জন্য যে কাজটা করি, মিক্স সলিউশনে আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন করি, আর তা কি দিয়ে করি? V1S1/V টোটাল দিয়ে, ওই কাজটাই তো এই কাজটা, ওইটাই তো এই কাজটা, রাইট কিনা? ঠিক না? তো দ্যাট রিমেম্বার যে নাথিং নিউ হেয়ার, এরকম দিতেই পারে, ঠিক না? এরকমটা দিতেই পারে। আজকে প্রেজেন্ট নিয়ে আমি আসলে খুব হতাশ যে প্রায় অ্যারাউন্ড 50% এর মতো আজকে প্রেজেন্ট, মানে আরো 50% আজকে ইয়ে নাই। আমি একটু দেখি যে মেসেজ সিন করছে কে কে। somebody sick, somebody বলতেছে কে এর ক্লাস তো এখনো চলতেছে। মাহি কি বলতেছে? আচ্ছা বাইরে, মাহি বাইরে আছে সেটা বললো। মাইশা কেএসপিআইপি ক্লাস মানে ভিডিও দেখবে সেই জন্য বলছে ওদিকে ঠিক, এটা গেল এই গ্রুপের ব্যাপার, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আর কেউ মেসেজ দেয় না। আচ্ছা ঠিক আছে, শেয়ার করার বুঝলে তাসফিয়া এখন আবার ডিসকানেক্ট হয়ে গেছে না? ওকে, তো এটাতে আমরা নতুন কিছু করবো না, না? তো এখন এটার সলিউশন কি, এটার সলিউশনটা কি? তো সলিউশনটা মানে কি, তার মানে B3 মাইনাসের মোলার কনসেন্ট্রেশন জানতে চাওয়া হয়েছে, ওকে। তো তুমি মনে করবা যে স্যার এটা এত ছোট হয়ে যাচ্ছে, মানে মনে হতে পারে অ্যাপারেন্টলি যে এতটুকু কাজ করব,
তো আই থিঙ্ক মনে হয় এটা করাটা এই ক্ষেত্রে এটা করাটা ভালো হবে যে তুমি যদি একটু স্পেস বাড়াতে চাও যে কোশ্চেনটার, তাহলে এইটা কি করো, তুমি ডিকম্পোজ করো, A3B2 কে ডিকম্পোজ করো, A3B2 কে ডিকম্পোজ করো, করে তুমি না সাইজে আর 2b ফর্ম করো, সাইজে আর 2b ফর্ম করো। এদিকে হচ্ছে 2 প্লাস আর এদিকে হচ্ছে 3 মাইনাস, তাহলে এই যে 3 টু দা 6, এই 3 টু দা কি হলো 6, এইটুকু তখন দেখায় নাও, কারণ নয়তো কেমন যেন মনে হবে যে কি করলাম আমি। আচ্ছা, এরপরে তুমি চলে যাও হচ্ছে V3 মাইনাস আয়নের, এন্ড তার জন্য তুমি লিখো V1S1 বাই V টোটাল, এন্ড V1 কত তার সলিউশনের দিকে তাকাইতে হবে, অর্থাৎ 75 ইন্টু S1 কত 3.5 ইন্টু 10 ইনভার্স 2, তবে ইন্টু 2 করা লাগবে, ঠিক না? মনে আছে? ইন্টু 2 করা লাগবে না? ইয়েস স্যার, B2 আছে তো। হ্যাঁ, তাহলে কি হলো দেখছো, আমি এটা কিন্তু একটা বোর্ডেরই কোশ্চেন, বাট আমি কিন্তু কালকে ক্লাসেই তোমাদেরকে এই ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি যে তুমি কিন্তু এইভাবে তুমি ফলো করতেছো, ঠিক না? তো B2 আছে, তার মানে এটাকে টুয়াইস করা লাগবে, ওই কারণে এখানে 2, আর V টোটাল কত 75 আর 125, তার মানে 200। স্যার 0.026 আসে। 0.026 মোল পার লিটার। ওকে, সব ডান হয়ে গেল না? ইট ইজ সিম্পল। তাহলে আমরা বুঝলাম না যে সি টাইপ কেমন হতে পারে। আর ডি এর সলভ এটা সেম সলভ, ডি এর সলভটা একই থাকবে, আর তা হচ্ছে তোমার কে আইপিটা করতে হবে। হ্যাঁ, কে আইপিটা করতে হবে, এটা তো বুঝাই যাচ্ছে। তাহলে কে সে A y2 ডিকম্পোজ হবে, হয়ে A পজিটিভ হবে, Y নেগেটিভ হবে। মানে ইচ্ছে করে কি করবা, একটা প্লাস মাইনাস দিয়ে রাখবা, কত পরে পাবে সেটা পরে আর ভুল হবে না। A পজিটিভ আর হচ্ছে Y নেগেটিভ, A পজিটিভ Y নেগেটিভ, Y তো 2, তাহলে এখানে 2 দেওয়া লাগবে না, 2 দিলে তো 2 মাইনাস হয়ে গেল, তাহলে তাকে 2 প্লাস এখন করো, হলো তো? এইবার A2 প্লাস যেটা, তার তুমি মিক্স সলিউশনের কনসেন্ট্রেশন যেটা V1S1 বাই V টোটাল দিয়ে করতেছো। V1 কি A কত কোথায়, এই যে A আমার 75 ইন্টু 3.5 10 ইনভার্স 2। এবার আরো দেখো 3 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে দেখছো 3 দিয়েও মাল্টিপ্লাই হওয়া লাগতেছে, তার মানে ইউ আর রিমেইনিং ইন আ ফান্ডামেন্টাল স্ট্যান্ডিং এ, অর্থাৎ তুমি একটা স্ট্যান্ডিং তুমি নিয়ে নিছো যে এই হলে এই করতে হবে, এই হলে এই করতে হবে, তো এটা 3 দিয়েও ইভেন মাল্টিপ্লাই হতে পারে, কারণ A3 আছে, এন্ড নিচে V টোটাল 200 কত হয়, So 0.039. মোল পার লিটার, সাথে কে Y স্যার আমি আবার ভুলে গেছি, ফি টোটাল কোথা থেকে আসলো? এই যে 75 আর 125, দুইটা একসাথে হয়েছে। হ্যাঁ, মিক্স করলে তো দুটো একসাথে হইলে 200 হয়ে যাবে। আচ্ছা, এদিকে হচ্ছে কে Y মাইনাস, তাহলে V1 প্রাইম S1 প্রাইম বাই V টোটাল। আচ্ছা, V1 প্রাইম মানে কে সে Y2 125 ইনটু ওদিকে কত 3 ইনটু 10 ইনভার্স 2, তবে ওর সাথে যে 2 আছে বলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই, আর নিচে 200। So 0.037. ও কাছাকাছি, হ্যাঁ। আচ্ছা, মোল পার লিটার, তাহলে হলো না ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন হয়ে গেল তো, ডান। আচ্ছা, এবার হচ্ছে কেআইপি ইকুয়াল টু A পজিটিভ আয়ন আর Y নেগেটিভ আয়ন, তবে এইবার পাওয়ার 2 আছে, কারণ 2 আইছে এবার
মোল নাম্বারটা আছে সেটা পাওয়ারে যাবে না, এইখানে যদি মোল থাকে তবে তো এটা পাওয়ারে যাবে। তাহলে এর জায়গায় হচ্ছে 0.039 আর এটা হচ্ছে 0.037 কিন্তু স্কয়ার। So 1.44 into 10 inverse 3. যাই হোক এটার তো 10 ইনভার্স 7, তাহলে KIP টাই তো গ্রেটার, তাহলে precipitate will produce নাকি? ডিসিশন নেওয়া হয়ে গেল না? জাস্ট চিন্তা করো এটা একটা বোর্ড কোশ্চেন এন্ড তুমি সেটা সলভ করছো, এন্ড এই স্টেজে দ্যাট মিন্স একেবারেই স্টার্টিং লেভেলে তোমরা আছো এখন, এন্ড এটা যদি তোমাদের দিয়ে পসিবল হয়, ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট, দিস ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট, যে একদম স্টার্টিং লেভেলে এসে তোমার যদি তোমরা এটা পেরে যাও এন্ড কনসেপ্টটা যদি তোমাদের মধ্যে 75% চলে আসে, তাহলে বুঝবা যে এটা একটা অ্যাচিভমেন্ট। Answer হবে 5.34 into 10 inverse 5. এই জায়গায় Yes sir, yes sir. স্কয়ারটা করতে ভুলে গেছিলাম। আচ্ছা 5.34 34 into 10 inverse 5. আচ্ছা যাও তবু ওটা ঠিক থাকবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে এরকম মেনশন করা থাকলো কপার আর হচ্ছে জিঙ্ক, কপার আয়ন আর জিঙ্ক আয়ন। হ্যাঁ, কপার আয়ন এন্ড জিঙ্ক আয়ন এমনটা মেনশন করা থাকলো যে হাইড্রোজেন সালফাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, মেনশন করা থাকলো যে KSP অফ কপার সালফাইড ইজ 4.3 10 inverse 39, KSP of zinc sulfide is 2.1 10 inverse 26. ওকে, তো এইটা একটু ফলো করতে হবে, এটা একটু খুব কেয়ারফুলি ফলো করো। হ্যাঁ, কারণ এটাতে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর পার্টটা অনেক বেশি, যতটা এক্সিকিউশন তার থেকে বেশি দরকার হচ্ছে এখানে আন্ডারস্ট্যান্ডিংটা। হ্যাঁ, এন্ড এটা হচ্ছে ডিফারেন্ট সোফার একটা ডিফারেন্ট টপিক, মানে ডিফারেন্ট সাইড, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যা করতেছিলাম তার বাইরের একটা ব্যাপার এটা। হ্যাঁ, এটা নিয়ে একটা ওভারঅল ডিসকাশন হবে আমাদের এখন 10 to 15 মিনিট। হ্যাঁ, তো দেখো ব্যাপারটা এরকম যে তোমার এইখানে কোশ্চেনটা দুই রকম কোশ্চেন হয়। কোশ্চেনটা হয় হচ্ছে এরকম একটা যে which ion will precipitate first, আর একটা ফার্স্ট তো বলতে পারে মানে আগে সেই অর্থে আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে এরকমও কোশ্চেন করতে পারে precipitate of which ion will be produced. কোশ্চেন দুটা কাছাকাছি বাট একেবারেই এক না। মানে ফার্স্ট কোশ্চেন বুঝাচ্ছে যে হুইচ ওয়ান উইল প্রিসিপিটেট ফার্স্ট, কপার আয়ন আর জিঙ্ক আয়নের মধ্যে কোনটা আগে প্রিসিপিটেট হবে। তার মানে কোশ্চেনটার মধ্যে বলা হচ্ছে যে দুইটাই প্রিসিপিটেট হবে, আর কোনটা আগে হবে এমনটা বুঝায় না, যে হুইচ আয়ন উইল প্রিসিপিটেট ফার্স্ট, হুইচ আয়ন উইল প্রিসিপিটেট ফার্স্ট। তার মানে হচ্ছে এখানে মনে করানো হচ্ছে যে দুইটাই প্রিসিপিটেট হবে কিন্তু কোনটা আগে হবে। আর পরের কোশ্চেন বলতেছে প্রিসিপিটেট অফ হুইচ আয়ন উইল বি প্রডিউস, অর্থাৎ কার প্রিসিপিটেট ফর্ম করবে। তার মানে পরেরটা বলতে চাচ্ছে যে একটা প্রিসিপিটেট হবে, এখন কোনটা প্রিসিপিটেট হবে এরকমটা, তাই না? এখন এখানে তোমার এটা ঠিক না যে সাপোজ যেটা প্রথম কোশ্চেনে যেটা আগে প্রিসিপিটেট হবে পরের কোশ্চেনে সেটাই প্রিসিপিটেট হবে, ঠিক কিনা? তো সেকেন্ড কোশ্চেনে তো বলেছে যে একটা হবে, সেই ক্ষেত্রে তো না, আমি তো সেটাই বলতেছি, মানে আমি তো ওই কথাটাই বললাম যে প্রথম কোশ্চেনে যে অ্যান্সার আসবে কি, যে ধরো হয় কপার নয় জিঙ্ক, কোনো একটা আগে প্রিসিপিটেট হবে।
এরকম একটা অ্যান্সার আসবে না? যে সাপোজ ধরো কপার আসছে, মনে করো যে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হিসেবে আসছে যে কপার আগে পিসিবি রেট হবে, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি হবে? তার মানে কপারই পিসিবি রেট হবে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, রাইট কি না? ইয়েস স্যার। ঠিক না? তার মানে যে আগে পিসিবি রেট হবে তার মানে কি বোঝা গেল কি তারই পিসিবি রেট হওয়ার চান্সটা বেশি। যখন দুইটা অপশন থাকবে তখন সে আগে পিসিবি রেট হবে, আর যদি একটা অপশন থাকে তাহলে সেই পিসিবি রেট হবে। কথাটা এমন না? রাইট? তো এমনটাই হয় না? তো এখন যদি এমনটাই হয় তো সেই অ্যান্সারটা আমরা করব। এখন এই অ্যান্সারটা করার জন্য এই ইনফরমেশনটাই এনাফ। এই অ্যান্সারে যাওয়ার জন্য এই ইনফরমেশন এনাফ, রাইট? কারণটা হলো, একটু ফলো করো, যে যদি তোমাকে বলা হয় যে কপার, আচ্ছা একটু বুঝায় বলি, যে এখানে যখন আমরা হাইড্রোজেন সালফাইড অ্যাড করি না, হাইড্রোজেন সালফাইড যখন অ্যাড করি তখনই কপার সালফাইডে কনভার্ট হয়, জিঙ্ক সালফাইডে কনভার্ট হয়। তার মানে কপার সালফাইড আর জিঙ্ক সালফাইড হচ্ছে কখন? যখন হাইড্রোজেন সালফাইড আমরা অ্যাড করি, তাই তো? আমরা কি অ্যাড করেছি? হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড অ্যাড করবার পর কপার সালফাইড হবে, জিঙ্ক সালফাইড হবে। তো কারণটা বুঝলাম যে কপার সালফাইড জিঙ্ক সালফাইড কোথা থেকে আসবে। এখন যখন কপার সালফাইড হবে, জিঙ্ক সালফাইড হবে, তো হয়ে তারা প্রিসিপিটেট ফর্ম করবে। তার মানে হাইড্রোজেন সালফাইড দেওয়ার পরে প্রিসিপিটেট ফর্ম করবে, হাইড্রোজেন সালফাইড দিলে পরে প্রিসিপিটেট ফর্ম করবে। ওকে, ব্যাপারটা এমন। কারণ হাইড্রোজেন সালফাইড দিলে কপার সালফাইড হবে, জিঙ্ক সালফাইড হবে, সেখানে কপার সালফাইড বা জিঙ্ক সালফাইডে প্রিসিপিটেট হওয়ার চান্স থাকে। এইভাবে এখন এমনিতেই বলা যাচ্ছে যে এই দুইটার মধ্যে যদি একটা প্রিসিপিটেট হয় তাহলে কে হবে, আর যদি আগে প্রিসিপিটেট হয় সেটাই বা কে হবে? অ্যান্সার হচ্ছে কপার সালফাইড প্রিসিপিটেট হওয়ার চান্স বেশি। অ্যান্সার হচ্ছে কপার সালফাইড প্রিসিপিটেট হওয়ার চান্সটা কি মোর। কেন বলো, কেন এমনটা বলা যাচ্ছে কিভাবে? সেটা কি ওই যে রিঅ্যাক্টিভিটি বলো। টেবিল থেকে? স্যার ওদের কেএসপি নো বড় নো নো, মেবি। মানে কার স্যার বড়? কপার সালফেটের। বড় না, ছোট। ওটা -39, এটা আচ্ছা তাহলে -26। স্যার কম ছোট ওই জন্য স্যার। হ্যাঁ কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ, আমাদের যে তাহলে কেএসপি এর একটা টেবিল দেওয়া আছে বইয়ের মধ্যে স্যার, ওখানে তো কপার সালফেটের 6 পয়েন্ট সামথিং 6 ইন্টু 10⁻³ লেখা। ওটা কি স্যার ফিক্সড ভ্যালু কেএসপি এর? মানে কথাটা শোনো, সেটা হচ্ছে যে ওটা তো টেবিল, তার মানে ওটা ঠিক আছে। এখন আমি যেটা দিলাম, হ্যাঁ, তুমি এইটা দিয়েও মানে অ্যান্সার করা যাচ্ছে, ঠিক না? এটাও ঠিক আছে কপার সালফাইডের জন্য। এইখানে ইনফরমেশন কিছুটা ভ্যারি করে, বললাম না, একজন থেকে একজনের একটু একটু ভ্যারি করে, কিন্তু এটা তো তোমার কনসার্নের বিষয় না। আমি তোমাদের কি বলেছিলাম যে কেএসপি কত, এটা তোমার নট এট অল কনসার্ন, এটা তোমার কনসার্ন না। কথা হচ্ছে যে কত কেএসপি আছে। তো কেএসপি, কারণ তোমার তারা এমসিকিউ দিচ্ছি না যে এর কেএসপি কত মুখস্থ বলো, এরকম তো কখনো দিচ্ছি না, তাই না? তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। এখন কথা হচ্ছে যে আমরা কপার সালফাইডের কেএসপির ভ্যালুটা কি কম, রাইট না? কপার সালফাইডের কেএসপির ভ্যালু কি জিঙ্ক সালফাইডের চেয়েও অনেক কম। তার মানেটা কি? তাহলে তার মানেটা দাঁড়ালো যে কপার সালফাইডের সলিবিলিটিটাও জিঙ্ক সালফাইডের চেয়েও অনেক কম। তাই তো দাঁড়ায় কপার সালফাইডের সলিবিলিটি প্রোডাক্ট যদি জিঙ্ক সালফাইডের চেয়ে কম হয়, তাহলে কপার সালফাইডের সলিবিলিটিটাও তো কম হবে সেই হিসেবে। তাহলে তার মানে কপার সালফেটের সলিবিলিটি লেস। তাহলে যার সলিবিলিটি লেস, তার মানে যার সলিবিলিটি লেস তারই তো প্রিসিপিটেট হওয়ার চান্স বেশি। যার সলিবিলিটি লেস তারই তো প্রিসিপিটেট হওয়ার চান্স বেশি। তো নো ডাউট যে কপার সালফেটেরই প্রিসিপিটেট ফর্ম করার চান্স বেশি। তো আমরা এটা সিম্পলি সলিবিলিটি প্রোডাক্টের রেফারেন্সেও বলতে পারি, সলিবিলিটি প্রোডাক্টের রেফারেন্সেও এটা এক্সপ্লেন করতে পারি, আমরা সলিবিলিটি প্রোডাক্ট দিয়েও এক্সপ্লেন করতে পারি, অনেকটাই এক্সপ্লেন করতে পারি এটা, এবং সেটা করবো আমরা পার্টলি। আমরা সেটা করবো পার্টলি, ওটাও করবো পার্টলি। কিন্তু কথা হচ্ছে যে তাহলে এত আয়োজন কেন, এত কিছু এট এ টাইমে কেন? এখানে তাহলে আরো কিছু ফ্যাক্টর কাজ করতেছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ,
সেটা হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় আমি তোমাদেরকে বলি, অ্যাকচুয়াল ঘটনাটা কি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে তোমার ধরো একটা সলিউশনে কপার আছে, জিঙ্ক আছে, বোথ, অথবা তুমি আইডেন্টিফাই করতে চাচ্ছ যে ঠিক কি কপারই আছে না জিঙ্ক আছে, বুঝো কিন্তু। অর্থাৎ একটা সলিউশনে একটা প্রেডিকশন হইলো যে কপার অথবা জিঙ্ক কোনো একটা আছে। মনে করো এটা একটা প্রেডিকশন যে তোমার সলিউশনে কপার আয়ন থাকতে পারে অথবা জিঙ্ক আয়ন থাকতে পারে, এটা একটা প্রেডিকশন। কিন্তু এই প্রেডিকশনটাকে অ্যাকুরেট করার জন্য, স্পেসিফিক করার জন্য, অর্থাৎ ঠিক কপারই আছে না জিঙ্ক আছে তা বুঝবার জন্য আমরা হাইড্রোজেন সালফাইড আর হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করি। অর্থাৎ যখন কিনা হাইড্রোজেন সালফাইড অ্যাড করি, শুধু হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে নাই, বুঝো কিন্তু। যখন আমরা শুধু হাইড্রোজেন সালফাইড অ্যাড করি তাতে করে কপার সালফাইড হয়, জিঙ্ক সালফাইডও হয়, এবং তখন দুইটারই প্রিসিপিটেট ফর্ম করে, আগে পরে বাট দুইটারই প্রিসিপিটেট ফর্ম করে। তাতে করে আমার যে পারপাসটা সেটা সার্ভ হয় না, যে একটা প্রিসিপিটেট ফর্ম করুক। তো তার জন্য কি করছি আমি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে নিয়েছি। এতে কি হবে একটু বুঝো। এতে যেটা হবে, কপার সালফাইড থেকে কপার 2+ আর সালফাইড 2-, আর জিঙ্ক সালফাইডের ডিসোসিয়েশনে জিঙ্ক 2+ আর সালফাইড 2-। এটা হচ্ছে কপার সালফাইডের ইকুইলিব্রিয়াম, এটা জিঙ্ক সালফাইডের ইকুইলিব্রিয়াম, এটা কপার সালফাইডের ইকুইলিব্রিয়াম, এটা জিঙ্ক সালফাইডের ইকুইলিব্রিয়াম। এখন তুমি যে অ্যাড করছো হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে, এটাও একটা উইক, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম, হাইড্রোজেন সালফাইডের ইকুইলিব্রিয়াম। আর অ্যাড করছো হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিসোসিয়েশন। তাহলে এখানে হচ্ছে সবার ডিসোসিয়েশন, কপার সালফাইডের ডিসোসিয়েশন, জিঙ্ক সালফাইডের ডিসোসিয়েশন, হাইড্রোজেন সালফাইডের ডিসোসিয়েশন এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিসোসিয়েশন। এতে হবে কি, সেটা হচ্ছে এমনটা হবে, দেখো এটা হলো এরকম হবে যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করার কারণে, বুঝো কিন্তু, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করবার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোজেন সালফাইড মিলে কমন আয়ন এফেক্ট দিবে। কি দিবে? কমন আয়ন এফেক্ট, যেটা কমন আয়ন এফেক্টের ক্লাসেও আই হ্যাভ সেইড, কমন আয়ন এফেক্টের ক্লাসে কিন্তু এই কথাটা হয়েছিল যে হাইড্রোজেন কমন আয়ন হলে কমন আয়ন এফেক্ট হবে, কিন্তু এফেক্টেড হবে কে? সে হচ্ছে হাইড্রোজেন সালফাইড। কে এফেক্টেড হবে? হাইড্রোজেন সালফাইড। তার সলিবিলিটি কমবে হাইড্রোজেন সালফাইডের। তো হাইড্রোজেন ক্লোরাইড দেওয়াতে এই রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হবে, এইটা ব্যাকওয়ার্ড হবে। তো যখন ব্যাকওয়ার্ড হবে তখন হাইড্রোজেন সালফাইডের যে সলিবিলিটি সেটা কমে গেল, দ্যাট মিনস এটা ব্যাকওয়ার্ড হলো। তো এই ব্যাকওয়ার্ড হলে কি হবে? তার মানে হচ্ছে এই সালফাইডটাও তো ব্যাকওয়ার্ড হয়ে গেল, সালফাইডটাও তো কি হয়ে গেল, হাইড্রোজেন সালফাইডের কাছে ফিরে গেল সালফাইডটা। তাহলে তার মানে কি, এই সালফাইডটাও কি হয়ে গেল, এই যে সালফাইড আয়ন এটাও ডিক্রিজ হয়ে যাবে না? এটা কি হয়ে গেল, সালফাইডটা কি হয়ে গেল, ডিক্রিজ হয়ে গেল না? এবার বুঝো, সালফাইড যদি ডিক্রিজ হয়ে যায়, এইটা কি, এই যে সালফাইড গুলো এটা কোথেকে আসছে? এই সোর্সের কাছ থেকে আসছে না? এর সাপ্লাই চেইন কোনটা? এই সালফাইডের পাইপলাইন কোনটা? সাপ্লাই চেইন কোনটা? এই সালফাইড। এই সালফাইডও আসছে কোথেকে? এই সালফাইড থেকে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার কারণে যদি তার সালফাইডটা ব্যাকওয়ার্ডের কারণে তার সালফাইড সাপ্লাইটা কমে যায়, অর্থাৎ সে তখন কম সাপ্লাই দিচ্ছে, এই হাইড্রোজেন সালফাইডের যে সাপ্লাই দিচ্ছে সালফাইড সেটার কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাইলে সাপ্লাইও কমে যাবে না, এদিকে কি হয়ে যাবে, এদিকে সাপ্লাইটা কমে যাবে, এদিকে সাপ্লাই কমে যাবে। আর সাপ্লাই যদি কমে যায় তাহলে এই দুইটারই কি কমে যাবে, কেএসপি কমে যাবে, অর্থাৎ কেআইপি কমে যাবে মূলত। কারণ কেএসপি তো ফিক্স, মনে করো কেআইপি কেএসপি, কেআইপি কেএসপি, বুঝো কিন্তু এটা কি একটা ডিফিকাল্ট সাইড। এটা আমি যারা এখন যে কোনো ইয়ারে, সেকেন্ড ইয়ারে যায় যারা, তারপরেও দেখা গেছে যে এই টপিকটাতে বেশ তোমার হচ্ছে গিয়া খুব কষ্ট হয় আর কি নিতে। তো তারপরে কিছু করার নাই, তোমরা আজকে যত পার্সেন্ট এখান থেকে নিতে পারো আমি চিন্তা করবো অল্প পেয়ে নাও, তারপরে আরো ডিভাইস দিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝো কিন্তু। জিঙ্ক এই দুইটার ডিসোসিয়েশনে দুইটাই প্রিসিপিটেট হয়, তখন এই অবস্থা ছিল।
ঠিক কিনা? এই দুইটাই প্রিসিপিটেট হয় যদি, তাহলে কেআইপি মোর দ্যান কেএসপি, কেআইপি মোর দ্যান কেএসপি, যখন দুইটাই প্রিসিপিটেট হয়, যখন দুইটাই প্রিসিপিটেট হয়, রাইট না? তখন দুজনেরই কি কেআইপিটা কেএসপি থেকে গ্রেটার। স্যার আচ্ছা, এখন আমার yes, না কারেন্ট মাঝখানে চলে গেছিল তো আমি না শুনতে পারি নাই। এখন ঠিক যতটুকু শুনতে পারো নাই রেকর্ড থেকে দেখবা, বাট এখন যা বলতেছি সেটার থেকেই অ্যাটেনশনটাও বুঝে ফেলবা। হ্যাঁ, তাহলে বুঝো, যখন দুইটারই প্রিসিপিটেট ফর্ম করে তখন এই কন্ডিশনে ছিল না। যখন দুইটা প্রিসিপিটেট ফর্ম করে, অর্থাৎ শুধু হাইড্রোজেন সালফাইড যখন দিত, যখন দুইটাই প্রিসিপিটেট ফর্ম করে তখন এই কন্ডিশনে ছিল। আর যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিত, তাতে করে কি হয়েছে, সালফাইড কমে গেছে। আর সালফাইড কমে যাওয়ার কারণে সাপ্লাইটাও কমে গেছে। আর কমে গেলে এই 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 দুইটাই কমে গেছে। তাহলে এই এই আয়নের কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে এদের দুইজনেরই আয়নিক প্রোডাক্ট কমে গেছে না? আয়নিক প্রোডাক্ট কমে গেছে। তার মানে হচ্ছে যে তখন দুজনেরই এদের আগে দুজনের কেআইপিটা কেএসপি চেয়ে বেশি ছিল। এখন তোমার দুজনেরই কেআইপি কমে গেছে, মানে এফেক্টেড হয়েছে দুইজনই, দুইটাই এফেক্টেড হয়েছে, অর্থাৎ দুইটারই কেআইপি কমে যাওয়ার কথা ছিল। তবে কপার সালফাইডের সময়, কপার সালফাইডের টাইমে তার কেএসপিটা এত ছোট যে কেআইপি যে কমছে সেটা বুঝাই যাচ্ছে না, মানে আলটিমেট রেজাল্ট পাচ্ছে না সে। কেএসপি কিন্তু কমছে। মনে করো যদি একটা রিলেশন এমন হয় 10 মোর দেন 2, কথার কথা 10 মোর দেন 2, এখন 10 যদি 5ও হয়ে যায়, তাতে কি রিলেশন চেঞ্জ হয়? রিলেশন চেঞ্জ হয় না। 10 5 হয়ে গেছে কিন্তু রিলেশন কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ কি? কারণ এইটা এত ছোট, এই কারণে। আর যদি এমন হয় যে না 10 মোর দেন 6 আর সেও 5 হয়ে গেছে, এইবার কি হবে? এইবার রিলেশনটা এদিকে চলে যাবে না, এবং জিঙ্কের সময় তাই হয়েছে, জিঙ্কের সময় তাই হয়েছে। তার মানে কপারের সলিবিলিটি প্রোডাক্টটা এত কম, এটা এতই কম যে কেআইপি যে কিছু কমলো সেটাও এফেক্ট, কোনো এটার কোনো এফেক্ট নাই। স্টিল কেআইপি মোর, স্টিল কেআইপি মোর, যার কারণে ওটা প্রিসিপিটেট হিসেবেই থাকে। কিন্তু জিঙ্ক সালফাইডের সময় এসে কি হয়ে গেছে যে তার কেআইপিটা কমার কারণে তার কেএসপিটা তখন বেটার হয়ে গেছে। তখন এই কন্ডিশনে তার প্রিসিপিটেট দিবে না। তার মানে তখন কি হবে? কপারের প্রিসিপিটেট হবে বাট জিঙ্কের হবে না। তাহলে বুঝতে পারছো যে হাইড্রোজেন সালফাইড দিলে কি হবে? দুইটাই প্রিসিপিটেট হবে, হয়তো সেখানে কপার আগে হবে আর জিঙ্ক পরে হবে, এবং তার কারণটা হচ্ছে তার সলিবিলিটির কারণে। আর যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করি আমরা, তাহলে সেখানে কে প্রিসিপিটেট হবে? কপারই হবে, জিঙ্ক আর প্রিসিপিটেট হবে না। এবং সেটা কেন হবে না? সেটা হচ্ছে ওই যে কমন আয়ন এফেক্টের কারণে। কমন আয়ন এফেক্টের কারণে সালফাইড কমবে, সালফাইড কমার কারণে কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইড দুইজনই এফেক্টেড হবে এবং দুইটারই আয়নিক প্রোডাক্ট কমে যাবে। তবে কপারেরটা কমলেও বেশি থাকবে, কিন্তু জিঙ্কেরটা রিয়েলি কমে যাবে, যার কারণে জিঙ্কের আর প্রিসিপিটেট ফর্ম করবে না, বাট কপারেরটা স্টিল কি হবে? তোমার প্রিসিপিটেট ফর্ম করবে। তো এই হচ্ছে গিয়া এই আন্ডারস্ট্যান্ডিংটা, এন্ড এইটা হচ্ছে গিয়া ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল স্টেম ওভার দ্য সলিবিলিটি। এটা সলিবিলিটির একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টেমের মধ্যে এটা একটা, এন্ড খুব কনসেপচুয়াল একটা স্টেম হচ্ছে এটা, যেটার মধ্যে বেশি একটা ক্যালকুলেশন নাই, অনেক বেশি হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। কথা বুঝতে পারছো? তো ভিডিওর কথাগুলো শুনে 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 তারপরে তোমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবা যে খুব ডিফিকাল্ট কিন্তু কিছু না, সহজ কথা ভাবো। কে প্রিসিপিটেট হবে আগে? কপার সালফাইড, হওয়ারই তো কথা। জিঙ্ক সালফাইড প্রিসিপিটেট হবে পরে। আর যদি একটাই প্রিসিপিটেট হয় সে হবে কপার সালফাইড। আর একটাই প্রিসিপিটেট মেকশিওর করবা কিভাবে তুমি? মানে হাইড্রোজেন সালফাইড দিলে তো দুইটাই প্রিসিপিটেট হয়ে যাবে, তো তুমি কি করে মেকশিওর করবা? তখনই তুমি কি করছো? হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে দিছো, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করলে কমন আয়ন এফেক্ট হবে, আর কমন আয়ন এফেক্টের কারণে
জিঙ্ক সালফাইডের পিসিবি রেটটা আর কম করবে না। তো এই জিনিসটাকে সহজভাবে ভাবলে সহজই হয়ে যাবে।